আসসালামু আলাইকুম। রাত 8:30 বাংলাদেশ বেতার। খবর পড়ছি শফিকুল ইসলাম। শুরুতেই শিরোনাম। করোনা মোকাবেলায় বাংলাদেশকে সার্বিক সহায়তা দেবে চীন, রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতে জানালেন চীনা প্রতিরক্ষা মন্ত্রী। করোনা সংকটে দেশব্যাপী সাংবাদিকদের সহযোগিতার জন্য সাংবাদিক কল্যাণ ট্রাস্টে 10 কোটি টাকা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশে বর্তমানে কোনো অক্সিজেন ঘাটতি নেই, জানালেন স্বাস্থ্যমন্ত্রী। খুব শিগগিরই চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্র থেকে আসবে করোনা টিকা, বললেন পররাষ্ট্রমন্ত্রী। করোনা ভাইরাস মোকাবেলায় দল মত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য সকলের প্রতি আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের আহ্বান। টিকা নিয়ে বিভ্রান্তি ছড়ানোর জন্য বিএনপিকে দেশবাসীর কাছে ক্ষমা চাইতে হবে, বললেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। দেশে করোনা ভাইরাসে আরও 87 জনের মৃত্যু, মোট মৃতের সংখ্যা 11,228। ভারতে করোনায় মৃতের সংখ্যা 2 লাখের কাছাকাছি। সংকট মোকাবেলায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহায়তার আশ্বাস। এবং আজ রাতে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ ও ইংলিশ ক্লাব চেলসি। শিরোনাম শুনলেন। নিজে সচেতন হন, করোনা সংক্রমণ রোধ করুন। ঘরের বাইরে সবসময় মাস্ক পরিধান করুন। সাবান পানি দিয়ে ঘন ঘন হাত ধুয়ে ফেলুন অথবা হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করুন। সামাজিক দূরত্ব মেনে চলুন। জরুরি প্রয়োজন ছাড়া বাইরে না গিয়ে ঘরেই থাকুন। মনে রাখবেন, স্বাস্থ্যবিধি মেনে চলাই করোনা মহামারী থেকে মুক্তির একমাত্র উপায়। এবারে বিস্তারিত। করোনা মোকাবেলায় বাংলাদেশকে সার্বিক সহযোগিতা প্রদানে আগ্রহী চীন। চীনের প্রতিরক্ষা মন্ত্রী জেনারেল ওয়ে ফেংহি আজ বিকেলে বঙ্গভবনের রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের সঙ্গে সাক্ষাৎকালে একথা জানান। পরে রাষ্ট্রপতির প্রেস সচিব জানান, সাক্ষাৎকালে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ করোনা মোকাবেলায় দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক সম্পর্ক জোরদারের ওপর গুরুত্ব আরোপ করেন। রাষ্ট্রপতি বলেন, করোনা মহামারীর মোকাবেলায় গবেষণা ও উৎপাদনে যৌথ উদ্যোগ নেওয়ার পাশাপাশি করোনা মোকাবেলায় চীনের সঙ্গে কাজ করতে আগ্রহী বাংলাদেশ। চীন বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশের সঙ্গে চীনের সম্পর্ক বাণিজ্য, বিনিয়োগ সহ বিভিন্ন ক্ষেত্রে ক্রমান্বয়ে সম্প্রসারিত হচ্ছে। তিনি রোহিঙ্গাদের প্রত্যাবাসনে চীনের ভূমিকার কথা তুলে ধরে আশা করেন, জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের দেশে ফেরাতে চীন কার্যকর পদক্ষেপ নেবে। চীনের প্রতিরক্ষা মন্ত্রী জানান, রোহিঙ্গা সমস্যা সমাধানে চীন কাজ করে যাচ্ছে। চীন ও বাংলাদেশের মধ্যে সামরিক সহযোগিতা ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে উল্লেখ করে চীনের প্রতিরক্ষা মন্ত্রী বলেন, বাংলাদেশের সশস্ত্র বাহিনীর উন্নয়নে কৌশলগত সহযোগিতা অব্যাহত রাখবে চীন। প্রতিরক্ষা বিষয়ে বাংলাদেশ ও চীনের মধ্যে বিদ্যমান সম্পর্ক আগামী দিন আরও সুদৃঢ় হবে বলে আশা প্রকাশ করেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। চীনের স্টেট কাউন্সিলর এবং প্রতিরক্ষা মন্ত্রী ওয়ে ফেংহি আজ রাজধানীর ধানমন্ডিতে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মদ শাহরিয়ার আলম এবং বাংলাদেশে চীনের রাষ্ট্রদূত লি জিমিং এ সময় উপস্থিত ছিলেন। এর আগে আজ সকালে চীনের স্টেট কাউন্সিলর এবং প্রতিরক্ষা মন্ত্রী ওয়ে ফেংহি সংক্ষিপ্ত সফরে ঢাকা আসেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী চীনের প্রতিরক্ষা মন্ত্রীকে স্বাগত জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনা সংক্রমণের এই দুঃসময়ে দেশব্যাপী সাংবাদিকদের সহযোগিতার জন্য সাংবাদিক কল্যাণ ট্রাস্টকে 10 কোটি টাকা দিয়েছেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, করোনা মহামারীর কারণে ক্ষতিগ্রস্ত সাংবাদিকদের আর্থিক সহায়তার জন্য প্রধানমন্ত্রী এই অনুদান দিয়েছেন। প্রেস সচিব বলেন, করোনাকালীন এই দুঃসময়ে পরিবারসহ জীবন জীবিকা নির্বাহের জন্য সাংবাদিকরা কল্যাণ ট্রাস্ট থেকে আর্থিক সহায়তা পাবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ পররাষ্ট্রনীতি ভার্চুয়াল জলবায়ু শীর্ষক বৈঠকে জলবায়ু সংক্রান্ত ব্যবস্থা গ্রহণের প্রতি জাতীয় অঙ্গীকার প্রসঙ্গ বাংলাদেশ শীর্ষক অধিবেশনে বক্তৃতা করবেন। ধারণকৃত বক্তৃতায় তিনি বৈশ্বিক কার্বন নিঃসরণ বন্ধ করার ক্ষেত্রে মূল ভূমিকা পালনের জন্য ধনী বিশেষ করে G20 দেশসমূহের প্রতি আহ্বান জানাবেন বলে ধারণা করা হচ্ছে। বৈশ্বিক কার্বন নিঃসরণ তথা বিশ্বের তাপমাত্রা বৃদ্ধি রোধ করার একমাত্র উপায় হিসেবে প্যারিস চুক্তির কঠোর বাস্তবায়নের উপর জোর
দেবেন প্রধানমন্ত্রী। প্যারিস চুক্তি অনুযায়ী সদস্য দেশগুলো বিশ্বের তাপমাত্রা 1.5 ডিগ্রি সেলসিয়াসের ওপরে বাড়তে না দিতে সম্মত হয়েছে। তবে গ্রিন হাউস গ্যাস নিঃসরণ বন্ধ করার জন্য এ পর্যন্ত উল্লেখযোগ্য কোনো পদক্ষেপ নেওয়া হয়নি এবং তাপমাত্রা বৃদ্ধির জন্য এই গ্যাস নিঃসরণই দায়ী, এ বিষয়গুলোর ওপর আলোকপাত করবেন শেখ হাসিনা। বাংলাদেশ নিজে কোনো কার্বন নিঃসরণ করে না এবং ক্লাইমেট ভালনারেবল ফোরামের কোনো সদস্য দেশই তেমন কোনো কার্বন নিঃসরণকারী নয়। তবে সিভিএফ দেশসমূহ সবচেয়ে বেশি দুর্ভোগের সম্মুখীন এবং জলবায়ু সংক্রান্ত অভিযোজনের সম্মুখ সারিতে তারাই রয়েছে। প্রধানমন্ত্রীর বক্তৃতায় এসব বিষয়ও উঠে আসবে। অন্যান্যের মধ্যে মার্কিন প্রেসিডেন্টের জলবায়ু বিষয়ক বিশেষ দূত জন কেরি, প্রিন্স অব ওয়েলস চার্লস এবং COP26 এর সভাপতি অলোক শর্মা শীর্ষ বৈঠকে বক্তৃতা করেন। করোনা রোগীদের চিকিৎসায় দেশের হাসপাতালগুলোতে বর্তমানে অক্সিজেনের কোনো ঘাটতি নেই বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। আজ দুপুরে ঢাকায় মহাখালীতে বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস প্রাঙ্গণে তিনি সাংবাদিকদের কথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, ভারত থেকে অক্সিজেন আমদানির বিষয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই, কেননা অভ্যন্তরীণ উৎস থেকে অক্সিজেনের চাহিদা মেটানোর সক্ষমতা দেশের রয়েছে। স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশে করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ কিভাবে আসলো সেটা আমাদের জানা প্রয়োজন, তা না হলে আমরা তৃতীয় ঢেউয়ের দিকে যাব। মন্ত্রী সতর্ক করে বলেন, আবারও ভুল করলে আমাদের ভুলের মাসুল দিতে হবে। বিস্তারিত শুনুন প্রতিবেদনে। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক বলেছেন, সারা বিশ্বে রয়েছে করোনা টিকার সংকট। বিশ্বের 10টি ধনী রাষ্ট্র 70% ভ্যাকসিন কিনে নিয়েছে এবং এখনো পর্যন্ত 50 থেকে 60টি দেশ ভ্যাকসিন পায়নি। কিন্তু বাংলাদেশে প্রথম ধাপের করোনা ভ্যাকসিন দেওয়া শেষ হয়েছে এবং চলছে দ্বিতীয় ধাপের করোনা ভ্যাকসিন কার্যক্রম। ভারতে চলমান করোনা মহামারীর কারণে সে দেশের সেরাম ইনস্টিটিউট থেকে বাংলাদেশে পরবর্তী ধাপের টিকা আসতে কিছুটা বিলম্ব হওয়ায় বাংলাদেশ করোনা টিকার বিকল্প পথ অনুসন্ধান করছে জানিয়ে মন্ত্রী বলেন, আমরা চেষ্টা করে যাচ্ছি। আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রীকেও বারবার অনুরোধ জানিয়েছে এই ভ্যাকসিনের জন্য। কাজেই আমরা আশা করছি যে ভ্যাকসিন আমরা হয়তো তাড়াতাড়ি পাবো, কিন্তু আমরা ওই ভ্যাকসিনের জন্যই খালি বসে রইনি। ইতিমধ্যে চায়নার সাথে যোগাযোগ করেছি, রাশিয়ার সাথে যোগাযোগ করেছি এবং আমেরিকার সাথে যোগাযোগ করেছি। যোগাযোগ বেশ কিছু দূর এগিয়েছে এবং আমরা মনে করি যে ওখান থেকেও আমরা কিছু ভ্যাকসিন হয়তো আগামীতে আনতে পারবো। চায়না তো একটা প্রতিশ্রুতি দিয়েছে 5 লক্ষ ভ্যাকসিন তারা আমাদেরকে উপহার হিসাবে দিবে। চলমান লকডাউন প্রসঙ্গে মন্ত্রী বলেন, লকডাউনই একমাত্র সমাধান নয়। লকডাউন দিয়ে বিশ্বের বিভিন্ন দেশ সংক্রমণ কমিয়েছে, তবে লকডাউনের নেতিবাচক দিকও রয়েছে। এতে দারিদ্র ও সামাজিক অস্থিরতা বৃদ্ধি পায়। তাই সকলকে সচেতন থাকার আহ্বান জানান জাহিদ মালিক। ঢাকা সহ সারা দেশে পর্যায়ক্রমে বৃদ্ধি পেয়েছে হাসপাতালের বেডের সংখ্যা। এই করোনা পরিস্থিতি বৃদ্ধির সময়ও কোন রোগীকে বেডের বাইরে বিছানা পাততে হয়নি উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমরা হাসপাতালের বেড বাড়িয়েছি। 2500 ছিল বেড ঢাকা শহরে, এখন সেটা বাড়িয়ে সরকারি এবং বেসরকারি ভাবে প্রায় 7000 বেড। গত বেশ কিছুদিন যাবত করোনা যখন বৃদ্ধি পেল, আপনারা লক্ষ্য করেছেন বেডে খুব ক্রাইসিস হয়েছিল। তারপরেও আমরা প্রত্যেকটি রোগীকে বেড দিতে সক্ষম হয়েছি। ওয়াসিম আকরাম, বাংলাদেশ বেতার। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন বলেছেন, 3টি বিকল্প উৎস রাশিয়া, চীন ও যুক্তরাষ্ট্র থেকে করোনা টিকা আমদানির চেষ্টা করছে সরকার এবং এই প্রক্রিয়া সম্পন্ন হতে কমপক্ষে 2 সপ্তাহ সময় লাগতে পারে। করোনা চিকিৎসায় জরুরি স্বাস্থ্য সরঞ্জাম সুবিধা জোরদার সহ পরিস্থিতি মোকাবেলায় বিভিন্ন দেশের মধ্যে সহযোগিতা বিষয়ে আলোচনার জন্য চীন আয়োজিত এক ভার্চুয়াল বৈঠকের পর মন্ত্রী আজ রাজধানীতে তাঁর বাসভবনে সাংবাদিকদের এই কথা জানান। পররাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের তাৎক্ষণিক চাহিদা পূরণে আরও অন্তত 20 থেকে 30 লাখ ডোজ করোনা টিকা প্রাপ্তির জন্য ভারতের সাথে আলোচনা চলছে। তিনি বলেন, যুক্তরাষ্ট্র সরকারের অনুমোদন পাওয়ার পর দেশটি তাদের কাছে থাকা অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার সকল টিকা বিশ্বের অন্যান্য দেশের সাথে ভাগাভাগি করবে বলে জানা গেছে। পররাষ্ট্রমন্ত্রী বলেন, যত দ্রুত সম্ভব বাংলাদেশে টিকা সরবরাহের জন্য চীনের প্রতিও অনুরোধ জানানো হয়েছে। জবাবে চীন জানিয়েছে তারা এ ব্যাপারে বাংলাদেশকে সহায়তা করবে। ডক্টর একে আব্দুল মোমেন জানান, সরকারি পর্যায়ে রাশিয়া থেকেও টিকা আমদানির চেষ্টা করা হচ্ছে। ইতিমধ্যে রাশিয়ার তৈরি স্পুটনিক ভি টিকার জন্য জরুরি অনুমোদন দিয়েছে বাংলাদেশ। তিনি বলেন, চীন উপহার হিসেবে 6 লাখ ডোজ টিকা দেবে এবং শিগগিরই বাণিজ্যিক ভিত্তিতেও টিকা ক্রয় করা হবে।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের করোনা ভাইরাস মোকাবেলায় ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য দলমত নির্বিশেষে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন। শেরেবাংলা একে ফজলুল হকের ৫৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ সকালে ঢাকায় জাতীয় নেতার মাজারে শ্রদ্ধা নিবেদনের পর তিনি এই আহ্বান জানান। বিশ্বব্যাপী যে করোনা মহামারী চলছে তা বাংলাদেশেও আঘাত এনেছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অসীম সাহসী নেতৃত্বে পরিস্থিতি মোকাবেলা করে যাচ্ছে বাংলাদেশ। শেরেবাংলা একে ফজলুল হক রাজনীতি করেছেন সাধারণ মানুষের ভাগ্য উন্নয়ন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও সাধারণ মানুষের ভাগ্য উন্নয়নকে রাজনীতির মূল মন্ত্র হিসেবে বেছে নিয়েছিলেন এবং সে পথ ধরে আজকে সাধারণ মানুষের ভাগ্য উন্নয়নে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাও দিবারাত্রি পরিশ্রম করে যাচ্ছেন জনগণের ভাগ্যের উন্নয়নের জন্য। পৃথিবীব্যাপী যে করোনা মহামারী চলছে, শেখ হাসিনার অসম সাহসী নেতৃত্বে আমরা পরিস্থিতি মোকাবিলা করে যাচ্ছি। আজকের এই দিনে আমাদের রাজনীতি হবে ঘরে ঘরে সচেতনতার দুর্গ গড়ে তোলা। এদিকে দেশে আজ অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী ও জাতীয় নেতা শেরেবাংলা একে ফজলুল হকের ৫৯তম মৃত্যুবার্ষিকী পালিত হয়। রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেরেবাংলা একে ফজলুল হকের মৃত্যুবার্ষিকী উপলক্ষে পৃথক বাণী দেন। স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে দিবসটি উপলক্ষে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন নানা কর্মসূচি গ্রহণ করে। ১৮৭৩ সালের এই দিনে একে ফজলুল হক বরিশাল বিভাগের ঝালকাঠি জেলার তৎকালীন বাকেরগঞ্জ সাটুরিয়া গ্রামে তাঁর মামা বাড়িতে জন্মগ্রহণ করেন। গণমানুষের নেতা একে ফজলুল হক তাঁর রাজনৈতিক জীবনে কলকাতার মেয়র, অবিভক্ত বাংলার ও পূর্ববঙ্গের মুখ্যমন্ত্রী, পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী এবং পূর্ব পাকিস্তানের গভর্নর নিয়োজিত হন। তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড হাসান মাহমুদ করোনা মহামারীতে জনগণের পাশে দাঁড়ানোর জন্য বিএনপির প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, টিকা নিয়ে বিভ্রান্তি ছড়ানোর জন্য দেশবাসীর কাছে ক্ষমা চাইতে হবে। ড হাসান মাহমুদ আজ ধানমন্ডিতে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ উপকমিটির উদ্যোগে ঢাকা রিপোর্টার্স ইউনিটি এবং এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্ট ফোরামের সদস্যদের মধ্যে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী প্রদান অনুষ্ঠানে এই আহ্বান জানান। তথ্য সম্প্রচার মন্ত্রী বলেন, বিএনপি প্রোপাগান্ডা চালিয়েছিল যে ভারতের সেরাম ইনস্টিটিউটের তৈরি করোনার টিকা কাজ করবে না, কিন্তু যখন টিকা আনতে দেরি হচ্ছিল তখন তাদের সুর পাল্টে যায়। দুঃখজনক হলো এটি সত্য, বাংলাদেশে বিএনপি সহ তার মিত্ররা এবং কিছু গোষ্ঠী যারা সরকারের কোনো কাজে ভালো দেখতে পায় না, তারা কিন্তু করোনা মহামারীর শুরু থেকে মানুষের মধ্যে নানা ধরনের বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা চালিয়েছে। এটি গোপনে নয়, প্রকাশ্যে নানা ধরনের অপচেষ্টা চালিয়েছে। আমি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের প্রতি অনুরোধ জানাবো, সিরাম ইনস্টিটিউট উৎপাদিত টিকা কাজ করবে না, এটি ভারতের টিকা, এটি কাজ করবে না, এই প্রচারণা আপনারা চালিয়েছিলেন। এখন সিরাম ইনস্টিটিউট থেকে টিকা আসতে যখন একটু দেরি হচ্ছে, তখন আবার অন্য কথা বলা শুরু করেছেন। এই বিভ্রান্তি ছড়ানোর জন্য প্রথমে আপনাদের ক্ষমা চাওয়া প্রয়োজন জাতির কাছে। বিএনপি সহ যারা বিভ্রান্তি ছড়াচ্ছেন, এই বিভ্রান্তির রাজনীতি না করে দয়া করে মানুষের পাশে গিয়ে দাঁড়ান। সরকার রাশিয়া, চীন সহ অন্যান্য দেশ থেকে করোনার টিকা আনার জন্য উদ্যোগ গ্রহণ করেছে। দেশে করোনা ভাইরাসে আরও ৭৮ জন মারা যাওয়ায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১১,২২৮ জনে। আজ ঢাকা স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, ২৪ ঘন্টায় ২৪,২৩৭টি নমুনা পরীক্ষা করে ৩,০৩১ জনের দেহে করোনা শনাক্ত হওয়ায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭,৫১,৬৫৯। এ সময় আরও ৫,২৩৪ জন সুস্থ হওয়ায় এ পর্যন্ত মোট আরোগ্য লাভ করেছেন ৬,৬৬,৯২৭ জন। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে। বাঙালি বীরের জাতি, ১৯৭১ সালে আমরা শত্রুর মোকাবেলা করে বিজয়ী হয়েছি। করোনা ভাইরাস মোকাবেলাও একটা যুদ্ধ। আমরা সকলের প্রচেষ্টা এই যুদ্ধে জয়ী হব ইনশাআল্লাহ। খবরের বাকি অংশ পড়ছি প্রীতিলতা পোদ্দার। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী মুজিব বর্ষ উপলক্ষে বাংলাদেশ বেতার প্রচার করছে বঙ্গবন্ধুর কর্মময় জীবন ও জনসংযোগ ভিত্তিক বিশেষ প্রতিবেদন। ধারাবাহিক আয়োজনে আজ শুনুন বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান নিয়ে একটি সাক্ষাৎকার ভিত্তিক প্রতিবেদন।
যুদ্ধ বিধ্বস্ত স্বাধীন দেশের সর্বত্র তখন ছিল নানাবিধ সংকট, অভাব আর হাহাকারে ভারী বাতাসে মানুষ যখন চারদিকে হাঁসফাঁস করছিল, ঠিক তখনই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশ নামক ভূখণ্ডটির হাল ধরেন দক্ষ নাবিকের মতো। নিদারুণ সংকট থেকে মুক্তির লক্ষ্যে গ্রহণ করেন অর্থনৈতিক ও পুনর্বাসন কর্মসূচি। দেশে শৃঙ্খলা স্থাপন করতে ঢেলে সাজান প্রশাসনকেও। আর এই সকল উদ্যোগগুলোর মধ্যে শিক্ষা খাতকে রাখেন সবার উপরে। কারণ বঙ্গবন্ধু সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখেছিলেন। তিনি বলতেন, সোনার বাংলা গড়তে হলে চাই সোনার মানুষ, আর তা সৃষ্টির জন্য থাকা চাই সত্যিকার মানুষ গড়ার শিক্ষা। শিক্ষার উপর বিশেষ গুরুত্ব আরোপ করে তিনি সংবিধানে রাষ্ট্র পরিচালনার মূলনীতির অংশে অন্তর্ভুক্ত করেন শিক্ষা ব্যবস্থাকে। এ বিষয়ে বাংলাদেশ বেতারকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে বলছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আরেফিন সিদ্দিক। সদ্য স্বাধীন বাংলাদেশের নতুন প্রজন্মকে যদি এগিয়ে নেওয়া যায় তাহলে দেশ এগিয়ে যাবে, এটি বঙ্গবন্ধু উপলব্ধি করেছে। বঙ্গবন্ধু তো সবসময় তারুণ্যকে প্রাধান্য দিয়েছেন, তরুণদের প্রত্যাশা আকাঙ্ক্ষা তিনি উপলব্ধি করেছেন এবং সেগুলো পূরণে সচেষ্ট হয়েছেন। বঙ্গবন্ধুর শিক্ষার চিন্তা ভাবনার মধ্যে যেটি সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে সেটা হচ্ছে প্রাথমিক শিক্ষা। প্রাথমিক শিক্ষার বিষয়টি তিনি কিন্তু আমাদের সংবিধানেও যুক্ত করলেন যে প্রাথমিক শিক্ষা হবে একমুখী, অবৈতনিক এবং বাধ্যতামূলক। বঙ্গবন্ধুর প্রাথমিক শিক্ষা জাতীয়করণের ঘোষণা ছিল একটি যুগান্তকারী সিদ্ধান্ত। শিক্ষা নিয়ে বঙ্গবন্ধুর ভাবনা, দর্শন এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডের প্রতিচ্ছবি প্রতিফলিত হয় তারই নির্দেশে প্রণীত কুদরতি ক্ষুধা শিক্ষা কমিশনে। কুদরতি ক্ষুধা শিক্ষা কমিশনকে উনি যে পরামর্শ দিয়েছিলেন তাতে উনি এই দিক নির্দেশনা দিয়েছিলেন যে প্রাথমিক শিক্ষাকে যুগোপযোগী করার জন্য যা কিছু করণীয় সেটার সুপারিশ যেন তারা করেন। এবং ডক্টর কুদরতি ক্ষুধা নিজ হাতে বঙ্গবন্ধুর কাছে সেই কমিশন রিপোর্টের খসড়া উপস্থাপনও করেছিলেন ৭৪ সালে। বঙ্গবন্ধুর শিক্ষানীতির মূল লক্ষ্যই ছিল বাঙালিদের জন্য একটি গণতান্ত্রিক, কল্যাণকামী এবং অসাম্প্রদায়িক রাষ্ট্র প্রতিষ্ঠা করা। আর তারই পদাঙ্ক অনুসরণ করে বাংলাদেশ আজ এগিয়ে যাচ্ছে বিশ্বের সাথে তাল মিলিয়ে। মোহাম্মদ নাবিদুল হক, বাংলাদেশ বেতার। তথ্য যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ডিজিটাল বাংলাদেশের লক্ষ্য দেশের মানুষ ও বিশ্ব দরবারে তুলে ধরার জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি আজ ঢাকায় ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে স্থানীয় সাংবাদিকদের ভূমিকার শীর্ষক এক ভার্চুয়াল কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ আহ্বান জানান। ইউএনডিপির সহায়তার আইসিটি বিভাগের তত্ত্বাবধানে বাংলাদেশ সংবাদ সংস্থা এবং এটুআই যৌথভাবে দিনব্যাপী এই কর্মশালার আয়োজন করে। বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়। অ্যাপসের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে। আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপসটি। এবারে আন্তর্জাতিক সংবাদ। বিশ্বজুড়ে করোনা ভাইরাসের মৃতের সংখ্যা 31,36,000 ছাড়িয়েছে এবং আক্রান্ত হয়েছেন 14,86,00,000-এর বেশি। আক্রান্তদের মধ্যে পর্যন্ত 12,64,00,000-এর বেশি মানুষ সুস্থ হয়েছেন। এদিকে তুরস্কের প্রেসিডেন্ট রিজেপ তাইয়েপ এরদোয়ান সে দেশে করোনা ভাইরাসের তৃতীয় ঢেউয়ের প্রেক্ষিতে 29 এপ্রিল থেকে 17 মে পর্যন্ত সর্বাত্মক লকডাউনের ঘোষণা দিয়েছেন। ভারতে করোনা ভাইরাসে আরও 2,771 জন মারা যাওয়ায় দেশটিতে মৃতের সংখ্যা আশঙ্কাজনক পর্যায়ে পৌঁছেছে। গত 24 ঘণ্টায় 3,23,000-এর বেশি আক্রান্ত শনাক্ত হয়েছে, যা আগের দিনের তুলনায় কিছুটা কম। গতকাল শনাক্ত হয়েছিল রেকর্ড সংখ্যক প্রায় 3,53,000। শয্যা সংখ্যা ও অক্সিজেন সরবরাহের অপ্রতুলতার কারণে হাসপাতাল থেকে চিকিৎসা না পেয়ে ফিরে যাচ্ছেন অনেক রোগী। এদিকে দেশটির সামরিক বাহিনী এই দুর্যোগ সামাল দিতে জরুরি মেডিকেল সহায়তা প্রদানের অঙ্গীকার করেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক করোনা ভাইরাসে ভারতের রেকর্ড সংখ্যক আক্রান্ত এবং মৃত্যুতে গভীর উদ্বেগ প্রকাশ করে বলেছেন, এই সংকট নিরসনে সহায়তার জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা দ্রুত এগিয়ে আসছে। ডব্লিউএইচও মহাপরিচালক টেড্রোস অ্যাডানম গেব্রিয়েসাস গতকাল জেনেভায় সংস্থাটির সদর দপ্তরে সাংবাদিকদের কথা জানান। ভারত জুড়ে বিভিন্ন হাসপাতালে রোগীদের সংখ্যা ধারণ ক্ষমতার বাইরে চলে গেছে এবং শ্মশানগুলোতে মৃতদেহ পড়ে থাকতে দেখা যাচ্ছে। এমন পরিস্থিতিতে তিনি এই উদ্বেগের কথা জানান। ডব্লিউএইচওর মহাপরিচালক টেড্রোস আরও জানান, জরুরি সরঞ্জাম সহ ডব্লিউএইচও সব ধরনের সহায়তা প্রদান করবে। যুক্তরাষ্ট্রের ওয়েস্ট ভার্জিনিয়া অঙ্গরাজ্য ঘোষণা দিয়েছে যে যুব সম্প্রদায়ের মধ্যে যারা করোনার টিকা গ্রহণ করবে তাদের প্রত্যেককে $100 সঞ্চয় বন্ড দেওয়া হবে। এই ঘোষণা 16 থেকে 35 বছর বয়সীদের টিকা নিতে উদ্বুদ্ধ করবে বলে ধারণা করছে রাজ্যটি। যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যের মধ্যে ওয়েস্ট ভার্জিনিয়ায় টিকা গ্রহণের হার বেশি হলেও সাম্প্রতিক কয়েক সপ্তাহে তা কমে যায়। বিশেষ করে যুবশ্রেণীর মধ্যে টিকা নিয়ে দ্বিধাদ্বন্দ্ব থাকায় উদ্বেগ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।
হিউম্যান রাইটস ওয়াচ বলেছে, ইসরায়েল অধিকৃত ভূখণ্ড ছাড়াও তার নিজ দেশের জনগণের উপর জাতিগত বৈষম্য ও নির্যাতন চালাচ্ছে। এই মানবাধিকার সংস্থাটি নতুন একটি প্রতিবেদনে বলেছে, ইসরায়েল ইহুদিদের দ্বারা তার দেশে ফিলিস্তিনি সহ অন্যান্য নাগরিকদের উপর আধিপত্য ও নির্যাতনের নীতি গ্রহণ করেছে। জাতিবিদ্বেষ ও শ্রেণী বৈষম্য মানবতার বিরুদ্ধে একটি অপরাধ বলে আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ করা হয়েছে। হিউম্যান রাইটস ওয়াচের এই প্রতিবেদনকে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় মিথ্যা ও হতাশাব্যঞ্জক বলে উল্লেখ করেছে। অন্যদিকে ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস এই রিপোর্টকে স্বাগত জানিয়েছেন। এখন শুনুন কৃষি সংবাদ। কুমিল্লা জেলার কৃষকরা অধিক লাভবান হয় হলুদ রঙের তরমুজ চাষে ব্যাপক উৎসাহী হয়ে উঠেছেন। অসময়ে হলুদ তরমুজ চাষে কম সময় লাগায় কৃষকরা অধিক লাভবান হচ্ছেন। স্থানীয় কৃষি কর্মকর্তারা প্রাকৃতিক উপায়ে পোকা দমন প্রক্রিয়া সহ বিভিন্ন পরামর্শ দিয়ে কৃষকদের সহযোগিতা করছেন। খেলার খবর, ফুটবল। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ফুটবলের প্রথম সেমিফাইনাল আজ অনুষ্ঠিত হচ্ছে। এতে রিয়াল মাদ্রিদ চেলসির মোকাবেলা করবে। বাংলাদেশ সময় রাত 1টায় খেলা মাঠে গড়ানোর কথা রয়েছে। ক্রিকেট। আহমেদাবাদে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ IPL টি20 ক্রিকেটে আজ দিনের একমাত্র খেলায় দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এখন ব্যাট করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত তারা 9 ওভারে 3 উইকেটে 62 রান করেছে। ইফতার ও সেহরির সময়সূচি। ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকায় আজ সেহরির শেষ সময় ভোর 4:02 এবং আগামীকাল ইফতার সন্ধ্যে 6:30। সবশেষে আবহাওয়া। আজ রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, রংপুর, বগুড়া, টাঙ্গাইল, পাবনা ও ময়মনসিংহ অঞ্চলে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীর বন্দরসমূহকে কোনো 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। করোনা মোকাবেলায় বাংলাদেশকে সার্বিক সহায়তা দেবে চীন, রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতে জানালেন চীনা প্রতিরক্ষামন্ত্রী। করোনা সংকটে দেশব্যাপী সাংবাদিকদের সহযোগিতার জন্য সাংবাদিক কল্যাণ ট্রাস্টে 10 কোটি টাকা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশে বর্তমানে কোনো অক্সিজেন ঘাটতি নেই, জানালেন স্বাস্থ্যমন্ত্রী। খুব শিগগিরই চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্র থেকে আসবে করোনার টিকা, বললেন পররাষ্ট্রমন্ত্রী। করোনা ভাইরাস মোকাবেলায় দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য সকলের প্রতি আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের আহ্বান। টিকা নিয়ে বিভ্রান্তি ছড়ানোর জন্য বিএনপিকে দেশবাসীর কাছে ক্ষমা চাইতে হবে, বললেন তথ্য সম্প্রচার মন্ত্রী। দেশে করোনা ভাইরাসে আরও 78 জনের মৃত্যু, মোট মৃতের সংখ্যা 11,228। ভারতে করোনায় মৃতের সংখ্যা 2 লাখের কাছাকাছি, সংকট মোকাবেলায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহায়তার আশ্বাস। এবং আজ রাতে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ ও ইংলিশ ক্লাব চেলসি। খবর শেষ হলো।